খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামাতের প্রতিনিধি দল। জানাবো তিস্তা প্রকল্পে ঢাকার পাশে বেইজিং, গভীর পর্যবেক্ষণে ভারত। এবং সর্বশেষ জানাবো 150 বছরের পুরনো আইন বাতিল, সংসদে জুয়া প্রতিরোধ আইন পাশ, অনলাইন ব্যাটিংয়ে 5 কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামাতের প্রতিনিধি দল। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায় জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ইরান যাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামীর একটি উচ্চ পর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল। ইরান সরকারের আমন্ত্রণে আগামী 3রা জুলাই এই প্রতিনিধি দল সেখানে যাবেন। তারা আগামী 9 জুলাই পর্যন্ত ইরান সফর করবে। মঙ্গলবার জামাতের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন মোহাম্মদ নুরুল আমিন, ডক্টর মোহাম্মদ কিরামত আলী এবং ডাক্তার এস.এম. খালিকুজ্জামান। জামাতের প্রতিনিধি দলটি ইসলামী প্রজাতন্ত্র, ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা ও সংহতি প্রকাশ করার উদ্দেশ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ইরান সফরকালে সরকারি কর্মসূচি অনুযায়ী প্রতিনিধি দলটি দেশটির শীর্ষ নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরান ও জনগণের মধ্যে দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়। তিস্তা প্রকল্পে ঢাকার পাশে বেইজিং, গভীর পর্যবেক্ষণে ভারত। বাংলাদেশের তিস্তা নদীর ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের প্রকাশ্য সমর্থন দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। বেইজিং স্পষ্ট জানিয়েছে, এই প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতা দিতে তারা প্রস্তুত। একই সঙ্গে চীনের দাবি, এই সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়, বরং এটিকে সেই দৃষ্টিতে দেখা উচিত নয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুন বেইজিংয়ের এক সংবাদ সম্মেলনে বলেন, তিস্তা নদীর ব্যবস্থাপনা বাংলাদেশের মানুষের কল্যাণের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। চীন এই উদ্যোগে যথাসাধ্য সহযোগিতা করতে প্রস্তুত। তিনি আরও বলেন, বাংলাদেশ ও চীনের সহযোগিতা পারস্পরিক উন্নয়ন এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে এগিয়ে যাচ্ছে। অর্থনীতি, বাণিজ্য, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং জনকল্যাণ সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানো হবে। চীনের এই বক্তব্য এমন সময় এলো যখন তিস্তা প্রকল্পকে ঘিরে ভারতের কৌশলগত মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোরের নিকটবর্তী হওয়ায় তিস্তা অববাহিকার যে কোনো বড় অবকাঠামো প্রকল্পকে দিল্লি অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করে বলে কৌশলগত বিশ্লেষকদের অভিমত। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের একাংশের মতে, বিষয়টি শুধু নদী ব্যবস্থাপনা বা উন্নয়ন প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রকল্পের অবস্থান, সংশ্লিষ্ট অঞ্চলের ভৌগোলিক গুরুত্ব এবং চীনের ক্রমবর্ধমান উপস্থিতির সম্ভাবনা দিল্লির নজরে রয়েছে। তবে ভারত সরকার এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এর আগে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের সময় তিস্তা প্রকল্পে ভারতের অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়েছিল। বর্তমান সরকার প্রকল্প বাস্তবায়নে চীনের সহযোগিতার পথে এগোনোর পর থেকে বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীনের ধারাবাহিক অংশগ্রহণকে দিল্লি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড এবং চীনের একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া আরও এগিয়ে যায়। এরপর থেকে তিস্তা প্রকল্পকে ঘিরে আঞ্চলিক কূটনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করেছেন পর্যবেক্ষকরা। ভারতের বিশ্লেষকদের মতে, বাংলাদেশ তার জাতীয় উন্নয়নের প্রয়োজন বিবেচনা করে আন্তর্জাতিক সহযোগিতা গ্রহণের অধিকার রাখে। একই সঙ্গে প্রতিবেশী অঞ্চলে যে কোনো বড় অবকাঠামো প্রকল্পের নিরাপত্তাগত দিক পর্যালোচনা করাও ভারতের স্বাভাবিক দায়িত্বের অংশ। এদিকে বেইজিং এর বক্তব্যে তৃতীয় পক্ষের প্রসঙ্গ বিশেষ গুরুত্ব পেয়েছে। বিশ্লেষকদের মতে, এই মন্তব্যের মাধ্যমে চীন স্পষ্ট বার্তা দিতে চেয়েছে যে বাংলাদেশের সঙ্গে তাদের সহযোগিতাকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার অংশ হিসেবে দেখার সুযোগ নেই। দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূ-রাজনৈতিক বাস্তবতায় তিস্তা প্রকল্প এখন শুধু একটি নদী উন্নয়ন কর্মসূচি নয়, এটি বাংলাদেশ, ভারত এবং চীনের পারস্পরিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। ফলে প্রকল্পটির অগ্রগতি এবং এই নিয়ে তিন দেশের কূটনৈতিক অবস্থান আগামী দিনেও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে আঞ্চলিক ও আন্তর্জাতিক মহল। 150 বছরের পুরনো আইন বাতিল, সংসদে জুয়া প্রতিরোধ আইন পাশ, অনলাইন বেটিংয়ে 5 কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড।
জাতীয় সংসদে জুয়া প্রতিরোধ আইন 2026 পাস হয়েছে। জাতীয় সংসদে জুয়া প্রতিরোধ আইন 2026 পাস হয়েছে। নতুন এই আইনের মাধ্যমে 1867 সালের প্রায় 150 বছরের পুরনো দ্য পাবলিক গেমিং অ্যাক্ট 1866 রহিতকরণ করা হয়েছে। আইনে জুয়া, অনলাইন জুয়া, দূরবর্তী জুয়া, ব্যাটিং, বাজিকর, ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং, ডিজিটাল গ্যাম্বলিং প্ল্যাটফর্ম, ডিজিটাল ওয়ালেট, ক্রিপ্টোকারেন্সি, ভুয়া সিম, ঘোস্ট সিম, ভুয়া এমএফএস অ্যাকাউন্ট, মিরর সাইট, বিপিএন সহ মোট 24 ধরনের বিষয়কে সংজ্ঞায়িত করা হয়েছে। একই সঙ্গে অপরাধের ধরন অনুযায়ী 14 ধরনের কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। গত 23 জুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা করে 5 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটি সুপারিশের পর মঙ্গলবার বিলটি কণ্ঠ ভোটে পাশ হয়। মঙ্গলবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্যমান দ্য পাবলিক গেমিং অ্যাক্ট 1867 150 বছরেরও বেশি পুরনো আইন এবং বর্তমান সময়ের প্রযুক্তি নির্ভর জুয়ার ধরন মোকাবেলায় এটি আর যথেষ্ট নয়। সংবিধানের 18(2) অনুচ্ছেদে রাষ্ট্রকে জুয়া নিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া 2018 সালে জেলা প্রশাসক সম্মেলনে আইনটি যুগোপযোগী করে শাস্তির পরিমাণ বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। তিনি বলেন, বর্তমানে অনলাইন জুয়া, স্পোর্টস ব্যাটিং, ভার্চুয়াল ক্যাসিনো, ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক জুয়া, ভুয়া সিম, ভুয়া মোবাইল, ফিনান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট, বায়োমেট্রিক জালিয়াতি, বিপিএন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে সংগঠিত জুয়া, অর্থ পাচার ও প্রতারণা দেশের সামাজিক শৃঙ্খলা, অর্থনৈতিক স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং তরুণ সমাজের জন্য গুরুতর হুমকি হয়ে উঠেছে। এসব অপরাধ প্রতিরোধ এবং রাষ্ট্রের নৈতিক ও অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় আধুনিক ও সমন্বিত আইন প্রণয়ন প্রয়োজন হওয়ায় নতুন আইনটি আনা হয়েছে। নতুন আইনে দ্বিতীয় অধ্যায়ে 14 ধরনের অপরাধ নির্ধারণ করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুয়ার সঙ্গে সম্পৃক্ততা, অনলাইন বা দূরবর্তী জুয়া পরিচালনা, অনলাইন বেটিং, জুয়ার স্থান পরিচালনা, নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ বা ব্যবহার, জুয়ার সামগ্রী প্রস্তুত, সংরক্ষণ, বিক্রি, বিতরণ বা ব্যবহার, বাজিকর হিসেবে কার্যক্রম পরিচালনা, ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিং, জুয়ার বিজ্ঞাপন, বিভ্রান্তিকর প্রচারণা, স্পন্সরশিপ, অ্যাফিলিয়েট মার্কেটিং ও রেফারেন্স ক্যাম্পেইন পরিচালনা, বিপিএন, প্রক্সি, মিরর সাইট, হোস্টিং, ডোমেইন সার্ভিস বা ক্লাউড অবকাঠামো ব্যবহার করে জুয়া পরিচালনা, ভুয়া সিম, ঘোস্ট সিম, ভুয়া এমএফএস অ্যাকাউন্ট ও বায়োমেট্রিক জালিয়াতির মাধ্যমে জুয়া পরিচালনা এবং জুয়ার অর্থ লেনদেন, অর্থ পাচার ও ক্রিপ্টোকারেন্সি ব্যবহার। আইনি সাধারণ জুয়া অপরাধের জন্য সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড বা 2 লাখ টাকা অর্থদণ্ড বা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। অনলাইন বা দূরবর্তী জুয়ার ক্ষেত্রে সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড এবং 1 কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড, অনলাইন বেটিং এর জন্য সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড ও 5 কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড নির্ধারণ করা হয়েছে। জুয়ার স্থান পরিচালনা, নিয়ন্ত্রণ বা ব্যবহারের জন্য সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড ও 4 লাখ টাকা অর্থদণ্ডের পাশাপাশি আদালতের আদেশে সংশ্লিষ্ট ভবন, কক্ষ, যানবাহন, সার্ভার অবকাঠামো বা সম্পত্তি বাজেয়াপ্ত করা যাবে। জুয়ার সামগ্রী সংরক্ষণ, প্রস্তুত, সরবরাহ, বিক্রি, বিতরণ, আমদানি বা ব্যবহারের জন্য সর্বোচ্চ 3 বছর কারাদণ্ড ও 10 লাখ টাকা অর্থদণ্ড এবং আদালতের মাধ্যমে এসব সামগ্রী বাজেয়াপ্ত বা ধ্বংসের নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখা হয়েছে। বাজিকর হিসেবে কার্যক্রম পরিচালনার জন্য সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড ও 5 কোটি টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। ম্যাচ ফিক্সিং এর জন্য সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড, 1 কোটি টাকা অর্থদণ্ড এবং স্পট ফিক্সিং এর জন্য সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড ও 50 লাখ টাকা অর্থদণ্ড নির্ধারণ করা হয়েছে। আদালত দোষী ব্যক্তিকে নির্দিষ্ট সময়ের জন্য অথবা স্থায়ীভাবে সংশ্লিষ্ট খেলাধুলা, প্রতিযোগিতা বা ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করতে পারেন। একইভাবে জুয়ার বিজ্ঞাপন, বিভ্রান্তিকর প্রচারণা, মিথ্যা লাভের প্রতিশ্রুতি, স্পন্সরশিপ, অ্যাফিলিয়েট মার্কেটিং বা রেফারেল ক্যাম্পেইন পরিচালনার জন্য ব্যক্তি, প্রতিষ্ঠান, গণমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম, ইনফ্লুয়েন্সার, শিল্পী, খেলোয়াড় বা সেলিব্রিটিকে সর্বোচ্চ 3 বছর কারাদণ্ড ও 50 লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে। বিপিএন, প্রক্সি, মিরর সাইট, হোস্টিং, ডোমেইন সার্ভিস, ক্লাউড অবকাঠামো বা কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ব্যবহার করে জুয়া পরিচালনার জন্য সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড ও 5 কোটি টাকা অর্থদণ্ড নির্ধারণ করা হয়েছে। ভুয়া সিম, ঘোস্ট সিম, ভুয়া এমএফএস অ্যাকাউন্ট বা বায়োমেট্রিক জালিয়াতির মাধ্যমে জুয়া পরিচালনার জন্য সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড ও 50 লাখ টাকা অর্থদণ্ড এবং সংঘবদ্ধভাবে বা
অর্থ পাচারের উদ্দেশ্যে এই অপরাধ সংঘটিত হলে সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড ও 5 কোটি টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। জুয়ার অর্থ ব্যাংক, এমএফএস, ডিজিটাল ওয়ালেট, হাওলা, হুন্ডি বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন গোপন বা বৈধ করার চেষ্টা করলে তা মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর অধীন সম্পৃক্ত করার অপরাধ হিসেবে গণ্য হবে। আইনে বলা হয়েছে, কোনো কোম্পানি, কর্পোরেট সংস্থা, ডিজিটাল গ্যাম্বলিং প্ল্যাটফর্ম, হোস্টিং প্রোভাইডার, পেমেন্ট গেটওয়ে বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্ট পরিচালক, নির্বাহী কর্মকর্তা, ব্যবস্থাপক, অংশীদার বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে দায়ী করা যাবে যদি না তিনি প্রমাণ করতে পারেন যে অপরাধটি তার অজ্ঞাতসারে সংঘটিত হয়েছে এবং তা প্রতিরোধে তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন। প্রতিষ্ঠানটিকেও পৃথকভাবে অভিযুক্ত করা যাবে এবং আদালত প্রয়োজনে তাদের নিবন্ধন, লাইসেন্স বা কার্যক্রম স্থগিত, বাতিল বা নিষিদ্ধ করতে পারেন। একই অপরাধ পুনরায় সংঘটিত হলে সর্বোচ্চ শাস্তির দ্বিগুণ পর্যন্ত দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।